মাদ্রিদের ড্রেসিং রুমে এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা চলতেছে যে প্লেয়ারদের মাঝখানে ওই বন্ডটা নাই। দুইটা শিরোপা বার্সার কাছে হাতছাড়া হয়েছে, কিন্তু এইটা না হয় আপনি মানতে পারলেন, প্রথমটা কেন হাতছাড়া হলো? রিসেন্টলি এই মৌসুমে কিন্তু রিয়াল মাদ্রিদ খুব ভালোই শুরু করেছিল। অফকোর্স একটা পর্যায়ে কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার উপরে ছিল টেবিলে 5 পয়েন্টে, কিন্তু এই মৌসুমে 3বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে দুইবার দুইটা শিরোপা বার্সার কাছে হাতছাড়া হয়েছে, কিন্তু এইটা না হয় আপনি মানতে পারলেন, প্রথমটা কেন হাতছাড়া হলো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে? আচ্ছা, স্প্যানিশ সুপার কাপের ওই ধরনের টাইম লাইনে আমাদের কোচ যখন জাবি আলোনসো ছিল, জাবি আলোনসো থাকার টাইম এই যে প্রবলেমটা আসলে শুধুমাত্র জাবি আলোনসোর টাইমের না, আমরা এই যে ড্রেসিং রুমের প্রবলেম সেটা কার্লো আনচেলত্তির টাইমেও ছিল। কারণ এই আমরা যখন বড় বড় কোচদের নাম নিব, কার্লো আনচেলত্তির কথা বলতে পারি, সে কিন্তু এমবাপ্পে বলি, ভিনিসিয়াস বলি, এদের থেকে বড় ইগো ম্যানেজ করে আসছে। কিন্তু এই ইগোটা যখন হচ্ছে গিয়ে কনটেক্সট বিহীন হয়ে যায়, তখন আসলে ড্রেসিং রুমের প্রবলেমটা চলে আসে। এই যেমন আমি রিসেন্ট ভাই একটা নিউজ পড়তেছিলাম যে সামনের সিজনে আসলে মাদ্রিদের এই সিনিয়রিটি প্যাটার্নটা, যেখানে সিনিয়র হিসেবে ক্যাপ্টেন্সিটা মেনটেন করা। আপনাকে একটু ইন্টারাপ্ট করি আমি, আপনি ড্রেসিং রুমের প্রবলেম বারবারই মেনশন করতেছেন, এইটা যদি একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের জন্য। ওকে, আমরা যদি ড্রেসিং রুমের কথাটা বলতে যাই, মাদ্রিদের ড্রেসিং রুমে এখন সবচেয়ে বড় যে প্রবলেমটা চলতেছে যে প্লেয়ারদের মাঝখানে ওই বন্ডটা নাই, যেটা কিনা আমরা একটা সময় দেখে আসছি, যেখানে কোন প্লেয়ারদের সাথে কোন প্লেয়ারদের বন্ড নেই, কোন প্লেয়ারদের সাথে কোন প্লেয়ারদের ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। কোন প্লেয়ারদের সাথে কোন প্লেয়ারদের বন্ড নেই, এই যেমন রিসেন্ট একটা সিনারিওতে আমরা দেখতে পেলাম চুয়ামিনি এবং ভালভার্দের মাঝখানে একটা মারামারি, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল। এর উপর তারও আগে আমরা দেখতে পাচ্ছি দানি কারবাহাল হচ্ছে ড্রেসিং রুমে কিছু প্লেয়ারদের সাথে কথা বলতেছে না, এরকম নিউজ আমরা শুনতে পারছি। সবকিছুই যে ড্রেসিং রুমে জাবি আলোনসো যাওয়ার পর থেকেই, যখন আলভারো আরবালোয়া আসছে, তখন থেকেই অনেক প্লেয়ার আছে যারা কিনা ট্রেনিং গ্রাউন্ডে আসছে, একসাথে ট্রেনিং করে ম্যাচ খেলে, কিন্তু তাদের মাঝখানে ওই সম্পর্কটাই নাই যে আমরা দুজন টিমমেট, তো তাদের মাঝখানে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও নেই। তো এরকম অনেকগুলো প্লেয়ার আছে। সাপোজ আলভারো কারেরাসকে আমরা দেখতে পারছি যে আরবালোয়া খেলানোটা প্রিফার করতেছে না, কারণ তার সাথে একটা বিফ হয়ে গেছে। আবার এটাও দেখতে পারছি যে কামাভিঙ্গা কিছুদিন বেঞ্চ ছিল বিকজ তার বিহেভিয়ারাল ইস্যু ছিল। বিহেভিয়ারাল ইস্যু যেহেতু আমি বললাম, আমরা ভিনিসিয়াসের বিহেভিয়ারাল ইস্যু অনেক দিন ধরে সেই মৌসুমের প্রথম এল ক্লাসিকো থেকে আমরা দেখে আসতেছি। এর উপর এমবাপ্পে কিছুদিন আগে ইনজুর্ড হয়ে গেছে, ইনজুরির পরে সে ভেকেশনে চলে গেছে। ভেকেশন শেষ করে এসে সে বলছে যে আমি এল ক্লাসিকো খেলার জন্য ফিট হয়ে গেছি। তারপর তাকে যখন বলা হয়েছে যে ভাই তুমি স্টার্ট করতে পারবা না, তখন সে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি আবার ডিসকমফর্টে চলে গেছি। কিন্তু তাহলে এই সমস্যার সমাধানটা আসলে কোথায়, বা কেন হচ্ছে এই ধরনের, মানে প্লেয়ারদের মধ্যে বন্ডিং নেই কেন? এটা কি শুধুমাত্র কোচের সমস্যা নাকি পুরো ব্যবস্থাপনারই একটা সমস্যা? কারণ একটা টিম মেনটেন করতে হইলে একটা ভয়েস লাগে, যে কিনা যদি বলে যে ভাই এই জিনিসটা ভুল, কিন্তু আমার সাথে তোমরা হ্যাতে হ্যাঁ মিলাবা, পুরো টিম যদি সেটাতে হ্যাতে হ্যাঁ মিলায়ও, দ্যাট উইল সাউন্ড লাউড। আমার টিম আমার সাথে একসাথে আছে। এই জায়গায় যদি সাপোজ বার্সেলোনার সাথে 2-0 গোলে আমরা হারছি, এর আগে কিন্তু আমরা এর চেয়ে বড় গোলেও ব্যবধানেও হারছি। সো সেই হিসাবে চিন্তা করতে গেলে এখানে যদি আমার টিম বন্ড বেটার থাকতো এবং এই ধরনের সিনারিও হইতো, মাদ্রিদ ফ্যানরা আমরা চিন্তা করতাম যে নেক্সট সিজন আমরা হোপফুল হব। কিন্তু এখন সিনারিও যেরকম হয়ে গেছে, ইটস মোর লাইক যে মাদ্রিদ যতটুকু না হচ্ছে প্রবলেমের মাঝখানে, সাপোজ আমরা শিরোপাবিহীন 2 বছর, কিন্তু আমরা এই সিনারিওতে আরো বেশি পড়ে গেছি যে সামনের 2-3 সিজনে আমাদের এই ড্রেসিং রুমের প্রবলেমটা যাবে কিনা। কারণ মানে আপনি চিন্তা করতেছেন সামনের 2-3 সিজনেও যাবে না? এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার যে আমার ড্রেসিং রুমে আমি একটা অথরিটি নিয়ে আসতে পারছি। এখন যেহেতু আমার প্রত্যেকটা প্লেয়ারই অথরিটি হিসেবে কথা বলে, ভিনিসিয়াস একটা বলে, এমবাপ্পে একটা বলে, এদিকে চুয়ামিনি ভালভার্দে মারামারি করতেছে, তো সেই হিসাবে তো অনেকগুলো অথরিটি এবং সবাই কথা বলতেছে। দেয়ার হ্যাজ টু বি দ্যাট ওয়ান ভয়েস, যার কথাই কিনা প্লেয়াররা সবকিছু করবে। না, আপনি তাহলে যেমনটি বলছিলেন যে ড্রেসিং রুমের এই সমস্যার কারণেই হয়তো সেটা ম্যাচের ফলাফলে কিছুটা প্রভাব ফেলেছে। আমরা যদি ম্যাচ নিয়ে একটু কথা বলি, তার মানে কি আপনার মনে হয় যে এই ব্যবধানটা আরো বড় হতে পারতো, 2-0 নাও হতে পারতো, আরো বড় ব্যবধানে বার্সা জিততে পারতো? অফকোর্স। মানে কোন দিক থেকে, যদি ম্যাচের পয়েন্ট অফ ভিউতে একটু আমাদেরকে জানান। আমরা ম্যাচের মধ্যে থিবো কোর্তোয়ার 2 থেকে 3টা এমন সেভ দেখতে পারছি। মার্কাস রাশফোর্ডের একটা এক্সিলেন্ট শট ছিল, যেটা কিনা তার হাতের নিচে লেগে হচ্ছে কি বের হয়ে গেছে। সেম এরকম আরো 2-3টা শট আছে যেটা কিনা আমি দেখতেছিলাম 1v1 সিচুয়েশনে থিবো কোর্তোয়া সেভ দিয়ে দিছে, একটা তার পায়ে লেগে বের হয়ে গেছে। তো এই সিচুয়েশনগুলো সাপোজ আমি কখনো গোলকিপারের উপর ডিপেন্ডেবল হবই না।
এখানে তো আমার ডিফেন্স লাইন থাকার কথা। তো সেই জায়গায় যখন আমি গোলকিপারের উপর এতটা নির্ভরশীল যে আমার 1v1 সিচুয়েশন বাঁচায়, সে আমার স্কোর লাইন ছোট করে নিয়ে আসতেছে, দেন আমার ডিফেন্সে একটা ম্যাসিভ প্রবলেম আছে। অবভিয়াসলি আপনারা তো ডিফেন্সেও আপনাদের ইনজুরির একটা সংকট তো পুরো মৌসুম জুড়েই আমরা দেখতে পারতেছি। একদমই, মানে এই গেমের মধ্যে আমরা তো এদের মিলিত একটা কেস, এদের মিলিতাও তো ঈদের চাঁদের মতো। ডেভিড আলাবা মাদ্রিদে খেলে না, আমি এটা বিশ্বাস করি। ফার্লান মেন্ডি চলে গেছে, 2-3 বছর হয়ে গেছে। ফার্লান মেন্ডিকে আমার লাস্ট মনে আছে 22 সিজনে, এরপর আমি আর ফার্লান মেন্ডিকে চিনি না। ও নামও কি ভুলে যাচ্ছেন নাকি? অনেকটা। তো অনেকগুলো প্লেয়ার, মানে এখন এরকম সিচুয়েশন চলে আসতেছে আমাদের, যেখানে আমরা ব্যাকআপ প্লেয়ারদের উপর বেশি ফোকাস করতেছি। আমাদের কিন্তু অন পেপার 3টা লেফট ব্যাক, ফার্লান মেন্ডি, আলভারো কারেরাস, ফ্রান গার্সিয়া, যার মাঝখানে ফ্রান গার্সিয়া ইজ দ্যাট প্লেয়ার যাকে কিনা আমি সবার নিচে হচ্ছে গিয়ে প্রিফার করব, কারণ শি ইজ নট গুড এট এনিথিং বাট মিক্স অফ বোথ। তো সেই হিসাবে তো আমি চিন্তাই করবো যে ভাই তাহলে আমার যে স্পেশালিস্ট আছে আমি ম্যাচের সিচুয়েশন ওয়াইজ তাকে প্রিফার করব। যদি এই ম্যাচটাতে আমার অনেক বেশি ডিফেন্ড করা লাগতো, ফার্লান মেন্ডি অ্যাভেলেবল থাকলে তাকে আমি চিন্তা করতাম। কারেরাস অফেন্সিভে ভালো খেলে, কিন্তু কেমন, কিন্তু এত অপূর্ণতার মাঝেও আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, কার খেলা আসলে ভালো লেগেছে তাহলে এই ম্যাচে আপনি যদি বলতে? হ্যাঁ, কেমন থিবো কোর্তোয়া। তার মানে আপনি ভিনিসিয়াস তো তেমন কিছু করতে পারেননি বলে কি আপনি মনে করছেন? দেখেন ভাই, ভিনিসিয়াসের খেলার টপিকটাই আসলে আসে পড়ে এমবাপ্পে নেই দেখে হয়তো বা ভিনিসিয়াসকে নিয়ে এত মাতামাতি করা হচ্ছে। এমবাপ্পে থাকলেও তো মানে আমি ভিনিসিয়াসের বিহেভিয়ারাল প্যাটার্নে কোনো চেঞ্জ দেখতাম না, ইটস দ্য সেম। ভিনিসিয়াসের খেলা আমরা দেখে আসছি। ভিনিসিয়াসের একটা প্রাইম টাইম ছিল যেখানে ভিনিসিয়াস ওয়াজ ভেরি ফ্যান্সি, ও সবাইকে নাটমেক দিয়ে বের হয়ে যাচ্ছে, আমরা ভিনিসিয়াসের ভালো একটা মৌসুম দেখে আসছি। তো সেই হিসাবে এখন যখন ভিনিসিয়াস এইরকম সিচুয়েশনে, যেখানে কেমন এইটা আমাদের এই ম্যাচের মধ্যে হওয়ার কথা না, আমরা ইউসিএল থেকে আউট, আমরা লিগ ওদের সামনে হারতেছি, আমি কিভাবে ট্রফির ব্র্যাগিংটা আমি অপোনেন্ট ফ্যানদের সামনে করি? এটা তো হওয়ারই কথা না। আচ্ছা, আপনার কথার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন আমি দেখতে পাচ্ছি, হয়তো বা হাসছেন,